কিছু মানুষই ফুলের মতনই, ওপরে হাজার সৌন্দর্য আর মায়া দেখিয়ে মানুষকে নিজের রূপে আকৃষ্ট করতে চায়, অথচ তার ভেতরটা খুবই নিচু স্তরের, নর্দমার কীটের চাইতে অধিক নোংরা। বাবা, আবরণ জাহিদের মুখ থেকে আজকাল আক্রোশ ঝরে পড়ে। কার প্রতি এত বিতৃষ্ণা? আবরণ তখনও তাকিয়ে আছে হাতে থাকা হলুদ রঙা ছোট্ট ফুলটার দিকে। মুখে কি কুলু পেটেছ আবরণ জাহিদ? আবরণ চোখ বন্ধ করে কিছু একটা অনুভব করতে চাচ্ছিল। পুনরায় শ্রেয়নার কণ্ঠ পেয়ে চোখ খুলে দাঁড়িয়ে যায় বসা থেকে, শান্ত দৃষ্টিতে তাকায় শ্রেয়নার দিকে। শ্রেয়নার পরনে হলুদ রঙা থ্রি পিস, ওড়নাটা সুন্দর করে দু কাঁধে মেলে রেখেছে, লম্বা সিল্কি চুলগুলো ছেড়ে রাখা, যা কোমর ছাড়িয়ে দুলছে। ছোট ছোট কিছু চুল গালের দুপাশে ঝুলে আছে, সেটা থুতনি ছাড়িয়েছে। হালকা বাতাসে গায়ের জামাটা দুলছে। আবরণ মৃদু পায়ে এগিয়ে যায় শ্রেয়নার দিকে, হাতে এখনো সেই ফুল। শ্রেয়না দোলনার সাথে হেলান দিয়ে তাকিয়েছিল আবরণের দিকে। তাকে নিজের কাছে এগিয়ে আসতে দেখে ভ্রু কুঁচকায় শ্রেয়না। ততক্ষণে আবরণ তার সামনে এসে দাঁড়িয়েছে, দৃষ্টি তার শান্ত ও স্থির, যা শ্রেয়নার মুখশ্রীতে নিবদ্ধ। গোলাকার ফর্সা আদল, জোর ভ্রু জোড়ায় অমায়িক দেখায়, চোখের মণি কুচকুচে কালো আর আবরণের মতোই বড়। চোখের পাপড়িগুলো লম্বা আর ঘন, চিকন গঠনের মেয়েটাকে দেখতে দারুণ লাগছে। ঠোঁট জোড়া পৃথক হয়ে যায়, হয়তো কিছু বলতে চাচ্ছে শ্রেয়না। আবরণ শ্রেয়নার মুখশ্রীতে পরোক্ষ করে নেয়, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। শ্রেয়নার কপালে ভাঁজ পড়ে আছে, হয়তো কিছু একটা ভাবছে মেয়েটা। আস্তে আস্তে দৃষ্টি নিচে নামতে থাকে আবরণের। নাকের সাদা রঙের পাথরের নাক ফুলটা চিকচিক করছে, সেটা কেমন আকর্ষণীয় করছে তাকে। বহু কষ্টে ঢোক গিলে আবরণ। শ্রেয়নার গোলাপি রঙা মৃদু ঠোঁটের দিকে নজর পড়তেই চোখ বন্ধ করে নেয় সে। হাতে থাকা ফুলটা শ্রেয়নার কানের পিঠে গুঁজে দেয়, অস্পষ্ট সুরে বলে ওঠে, সুন্দর। শ্রেয়নার বুক কাঁপে, বিস্ময়ে ঠোঁট দুটো ফাঁক হয়ে আসে। আবরণকে ধাক্কা দিয়ে সরানোর জন্য এক হাত রাখে তার বুকের কাছটায়। আবরণ আচমকা হাতটা চেপে ধরে চোখ বন্ধ করে নেয়। শ্রেয়না ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে আবরণের মুখশ্রীর দিকে। লম্বা চুলগুলো চোখের সামনে ঝুঁকে আছে, গাল দুটো লাল আভা ছড়িয়ে পড়েছে, কপালে এবং নাকে বিন্দু বিন্দু ঘামের আস্তরণ। অবাক হয় শ্রেয়না, ছেলেটা কি লজ্জা পাচ্ছে নাকি তার গরম লাগছে। কিন্তু আবরণের চোখ মুখ একেবারে শান্ত। আচমকা আবরণ একটা অনাকাঙ্ক্ষিত কাজ করে বসে। শ্রেয়নার কপালে নিজের পুরুষালী ওষ্ঠ জোড়া চেপে ধরে। আবরণের বুকটা ধক করে ওঠে। শ্রেয়না সেটা টের পায়। আবরণের বুকের গতি যেন বেড়েই যাচ্ছে। শ্রেয়না কম্পিত হস্তে সর্বশক্তি দিয়ে দূরে ঠেলে আবরণকে। রাখবে নাকি অবাক হবে শ্রেয়না, নাকি সামনে দাঁড়ানো নিষ্পাপ আদলের ছেলেটার প্রতি ঘৃণা জন্মাবে বক্ষস্থলে। এক দৌড়ে সেখান থেকে চলে আসে। দৌড়ের গতিতে কানে গুজে রাখা ফুলটা আবরণের পায়ের সামনে পড়ে যায়। ফুলটার দিকে তাকায় আবরণ, হাঁটু গেড়ে বসে, কম্পিত হস্তে তুলে নেয় চন্দ্রমল্লিকা নামক ফুলটাকে। আবরণের হাত কাঁপছে, হৃৎপিণ্ড তরাত করে লাফিয়ে যাচ্ছে সমানে, অথচ কপালে ভাঁজ, নাক মুখ কুঁচকে বলে ওঠে, প্রথম রিজেক্ট। না না, ওটা আবরণ জাহিদ হতে পারে না। আবরণ জাহিদের চরিত্র এরকম নয়। মুখের ভাষা যতই খারাপ হোক না কেন, তার থেকে এহেন আচরণ কখনো প্রকাশ পাবার নয়। শ্রেয়না নিজ মনে বিড়বিড় করল। মুখশ্রী ঘেমে নিয়ে একাকার, গায়ের অন্নাটা এক পাশে ফেলে রেখেছে, চুলগুলো ফ্যানের বাতাসে আছড়ে পড়ছে চোখ মুখে। তাতে বিরক্ত হচ্ছে না মেয়েটা। শ্রেয়নাকে দেখতে বেশ আকর্ষণীয় লাগছে। নিঃসন্দেহে কোনো পুরুষের বুকে কম্পন ধরানোর জন্য তার এই রূপই যথেষ্ট। রুহি পাশে এসে বসে। শ্রেয়নার শরীর মৃদু কাঁপছে। রুহি চিন্তিত নেত্রে তাকায় মেয়েটার দিকে। অমন সুন্দর মুখে আতঙ্ক কি মানায়? যদিও শ্রেয়না বিড়বিড় করে বলা কথাগুলো কানে এসেছে রুহির, সে জানে না আবরণ ছেলেটা তার ননদের সাথে কি করেছে, তবে মোটামুটি ধারণা করে নিল। মাথায় হাত রাখে শ্রেয়নার, হাসি মুখে রুহি বলে ওঠে, এত চিন্তা কিসের? এমনও তো হতে পারে তোমার চিঠিদাতা আবরণ জাহিদ।
চমকায় শ্রেয়না, অবিশ্বাস্য দৃষ্টিতে তাকায় রুহির পানে। রুহির চোখ মুখে আত্মবিশ্বাস দেখতে পায় সে। কিছুটা দূরে সরে আসে রুহির থেকে, কম্পমান গলায় বলে ওঠে, এসব কি বলছো তুমি? আমি বিশ্বাস করি না, এসব বলো না। উনি উনি আবরণ হতেই পারে না। এত মাধুর্য মিশ্রিত কথা আবরণ জাহিদের মতো কাঠখোট্টা লোক লিখতে পারে না। রুহির বুকে মাথা এলিয়ে দেয় শ্রেয়না। চোখ থেকে বিরতিহীন পানি পড়ছে। তার দৃঢ় বিশ্বাস, চিঠিদাতা মোটেও আবরণ জাহিদ নয়। তবে সে কে তাকে প্রতিনিয়ত চিঠি পাঠিয়ে অনুভূতির জোয়ারে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। বুকের ভেতর ভার হয়ে আসে শ্রেয়নার। এক দৃষ্টিতে চেয়ে রয় দেওয়ালের দিকে, যেখানে শ্রেজান, শ্রেয়া, শ্রেয়না সহ তার বাবা মার ছবি টাঙানো। সেই সাথে শ্রেয়া, শ্রেয়নার এক্সট্রা ছবিও আছে। রুহির বুকে মুখ গুজে বসে আছে শ্রেয়না, শরীর মৃদু কাঁপছে। রুহি তাকে মাতৃত্বের ছায়ায় আগলে নেয়, থুতনি ঠেকিয়ে রাখে শ্রেয়নার তালুতে, পিঠে হাত বোলাতে থাকে। শ্রেজান আসে শ্রেয়নার খোঁজ নিতে। রুহিকে সে এখন একদম বিশ্বাস করে না। কখন কি করে বসে কে জানে। বোনের ব্যাপারে রিস্ক নিতে চায় না শ্রেজান। রুহির বুকে শ্রেয়নাকে পড়ে থাকতে দেখে সেখানেই দাঁড়িয়ে যায় শ্রেজান। কপালে মৃদু ভাঁজ পড়ে। তার অবচেতন মন ভাবে যেন ননদ ভাবির ঝামেলা মেটানোর পূর্ব চলছে। গভীর আদলে মৃদু হাসি ফুটে ওঠে। লম্বা পায়ে প্রস্থান করে সে জায়গা থেকে। মিরাব সানি চিটপাটাং হয়ে বিছানায় শুয়ে আছে, সানির মুখের সামনে বই ধরে রাখা। মীরা ফোন স্কল করছে, খুবই মনোযোগ সহকারে কিছু একটা দেখছে সে। শ্রেয়না আলো, বাহ, মেয়েরা তো ফেসবুকে ছবি আপলোড দেয় না। শ্রেয়ার কয়েকটা ছবি, সেজান ভাই আর ভাবির দু একটা ছবি আপলোড করা, আরে বাস। মীরাবের কথায় সানি মুখের সামনে থেকে বই সরায়, মৃদু আঘাত করে মীরাবের বাহুতে। হারামজাদা, সিনিয়রের দিকে নজর দিচ্ছিস কেন? মীরাব মুখ বাঁকিয়ে বলে, প্রশংসা করছি বাল, প্রোফাইল পিকচারে শুধু চোখের ছবি দিয়ে রেখেছে। বেশ মায়াবী দেখতে, কিন্তু চোখ জোড়া। গোটা এক উপন্যাস লেখা যাবে এই কাজল কালো চোখের তেজে। কথা শেষ হতে না হতেই উপরন্ত খাতা এসে পড়ে মীরাবের মুখে। চোখ খিচে বন্ধ করে নেয় মীরাব। সানি ধরফরিয়ে উঠে যায়, থাপ্পড় লাগায় মীরাবের পেটে, দাঁত খিসে বলে, আরও চিতিয়ে দে, তোর সাথে আমাকেও খুন করবে। পাছায় লাথি দিয়ে সব বোধ ছাড়াবো তোর। মীরাব পুনরায় শটাং হয়ে শুয়ে পড়ে। শ্রেয়নার অ্যাকাউন্ট থেকে বের হয়ে আসে, বাম হাতে নাক ডলে, ব্যথা পেয়েছে। আবরণ তখন পড়ার টেবিলে খাতা নিয়ে আঁকিবুকি করছে, খুবই মনোযোগ সহকারে। মীরাব সেদিকে একবার তাকিয়ে বলে, কি করছিস বাবা আমার? তোর মতো নষ্ট পুরুষের বাপ কেন হতে যাবো আমি? আমার ডিএনএর প্রভাব এতটাও বাঁচে না। সানি পাশ ফিরে নিঃশব্দে হাসে, ভুলেও কাউকে বুঝতে দেয় না পাশে না আবরণের নজরে পড়লে তার পিণ্ডি চটকায়। মীরা পাত্তা দেয় না আবরণের কথায়, আধশোয়া হয়ে উঠে বসে, উৎসুক কণ্ঠে শুধায়, এত মনোযোগ দিয়ে খাতায় কি লিখিস? খাতা কলম নিয়ে পড়তে বাসার মতো ভদ্র মাসুম বাচ্চা তুইও নোস। চিঠি লিখছে। আবরণের কণ্ঠ শান্ত তবে গম্ভীর। কার নামে? চন্দ্রমল্লিকা। কেটে গেছে বেশ কয়েকদিন, এই তো আর মাত্র কিছুদিন তাদের ফেয়ারওয়েল সেরিমনি। প্রীতি সায়ন বারবার কল করে যাচ্ছে, শ্রেয়না দু একবার রিসিভ করে হু হা বলে কেটে দেয়। সারাদিন কক্ষের এক কোণে মনমরা হয়ে বসে থাকে। শ্রেজান এদিকে আসে না, আজকাল সে প্রচুর ব্যস্ত। নীরজ জাহিদের সাথে হাত মিলিয়ে একটা বড় গ্যাং ধরার চেষ্টা করে যাচ্ছে, খুবই বিপজ্জনক গ্যাংস্টার। সেজন্য বাসাও নিরাপত্তা জারি রাখা হয়েছে। যদিও আগে গোপনে সব কাজ করত, তবে এখন আর লুকোচুরি করে না। শ্রেয়াকে স্কুলে নিয়ে আসা যাওয়া রুহি করে। শ্রেজানের সাথে তার সম্পর্ক ঠিক হচ্ছে আস্তে আস্তে, তবে রুহি জানে না কতটুকু বিশ্বাস অর্জন করে নিতে পেরেছে শ্রেজানের। বাসায় ফিরে রুহি সব সময় শ্রেয়নার পাশেই বসে থাকে, এটা সেটা বলে আড্ডা জমানোর চেষ্টা করে, কিন্তু মেয়েটা কেমন যেন নির্জীব হয়ে গেছে। রুহি চুল আশ্রয় না দিলে আশ্রয় না, খাইয়ে না দিলে খায় না। রুহি অনেক বোঝায় শ্রেয়ানাকে, মেয়েটা হ্যাঁ না কিছুই বলে না। এত দিন হয়ে গেল, লোকটার কোনো চিঠি আসেনি। পুরানো চিঠিগুলো ধরে না শ্রেয়না, ভয় করে কষ্ট হয়, বুকের ভেতর ধরভর করে ওঠে।
অজানাকে দেখার তৃষ্ণায় তার বুক চৌচির হয়ে যায়, গলা শুকিয়ে কাঠ হয়ে আসে, একটু কণ্ঠ শুনতে চায়। আবরণ যায় তো কখনো সেই মানুষও হবে না, কিন্তু ছেলেটা সেদিন বিকেলে যা করেছে তার জন্য কখনো মাপ করবে না শ্রেয়না। সি, ও সব স্মৃতি মনে হলেও লজ্জা লাগে। হ্যালো জান। আচমকা কারো কণ্ঠ পেয়ে কেঁপে ওঠে শ্রেয়না। এতে অবাক হয় প্রীতি আর সায়ন। শ্রেয়না ওভাবে শিউরে উঠেছে কেন? তোরা? দরজা খোলা পেলাম তাই চলে এসেছি। এমনিতেই তো দরজা বন্ধ করে ধ্যান ধরেছো তুমি। প্রীতির বাঁকা কথায় কোনো রকম প্রতিক্রিয়া প্রকাশ পেল না শ্রেয়নার পক্ষ থেকে, বরং শান্ত গলায় বলল, কেন এসেছিস? প্রীতি বিছানায় বসে, সায়ন তার পাশেই দাঁড়ানো। তোর নাম দিয়েছি, গান গাইবি না? আচ্ছা। শ্রেয়না একদম চুপচাপ হয়ে গিয়েছে। একটা দুটোর বেশি কথা তার মুখ দিয়ে চাইলেও বের হয় না। প্রীতি আর সায়ন কিছুক্ষণ গল্প করে সেখানটায় বসে। শ্রেয়নার তাতেও যেন হেলদোল নেই। মাগরিবের আজান পড়ে যাওয়ায় দুই বন্ধু বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। শ্রেয়নার দিকে হতাশার দৃষ্টিতে তাকিয়ে বের হয়ে আসে তার কক্ষ থেকে। শ্রেয়না অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রয় সামনের দেওয়ালটায়, বিড়বিড় করে বলে, জেগে জেগে আমি শুধু ঘুমিয়ে পড়তে চাই, তোমাকে চাই। সিনিয়র আপুকে অনেকদিন হলো দেখি না, বাসায় নেই নাকি? তার অনুপস্থিতিতে তোর বুঝি কলিজা চলছে? আবরণের শান্ত স্বর মীরাবের কানে যেতেই কিছুটা দমল সে। পরক্ষণেই ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে বলল, আমার না জ্বলুক, তোর কিন্তু ঠিকই চলছে। আবরণ বিরিয়ানির প্যাকেট খুলতে খুলতে বলে, তা কেন? তুই নিজেও তাকে দেখিস না? কে বলল? মীরা ভ্রু কুঁচকায়। আবরণ তখন প্যাকেট পুরোপুরি সরিয়ে ফেলেছে। প্লেটে বিরিয়ানি নিয়ে পটাপট মুখের লোকমা পুড়তে থাকে। তোর কথা বুঝিনি। ওয়েট আ মিনিট। খাবার চিবাতে চিবাতে পকেট থেকে মোবাইল বের করে আবরণ কিছুক্ষণ টেপাটেপি করে মীরাবের দিকে ফোন ছুঁড়ে মারে। মীরাব ক্যাচ করে নেয়। স্ক্রিনের দিকে তাকাতেই তার ছোট চোখগুলো বড় আকার ধারণ করে। এসব কি? একটা মেয়ের ঘরে ক্যামেরা লাগাতে বিবেকে বাঁধে না তোর? সেম অন ইউ, আবরণ জাহিদ। আবরণ একটানে মোবাইল নিয়ে নেয়। কিছুক্ষণ তাকিয়ে থাকে শ্রেয়নার শ্লান্ত মুখশ্রীর দিকে, যেন কত কালের না খাওয়া মেয়েটা। হুট করে একটা বুদ্ধি উদয় হলো আবরণের মাথায়, কুবুদ্ধিও বলা যায়। ঝটপট খাওয়া ছেড়ে উঠে দাঁড়ায় আবরণ। সেন্টার টেবিল থেকে বাইকের চাবি নিয়ে পকেটে পুরে বাহিরে পা বাড়াতে বাড়াতে বলে, বাকিটুকু তুই আর সানি খেয়ে নিস, ওকে ওয়াশরুম থেকে বের হতে দিবি। মীরাব গালে হাত দিয়ে তাকিয়ে রয়, বিড়বিড় করে বলে, শালার মনে কখন কি চলে খোদা ভালো জানে। একটু আগেও খিদের জন্য হাঁসফাঁস করছিল, আর এখন পকেট রেখে বাইরে গেছে। রাত আনুমানিক 12:30টার কাছাকাছি। শ্রেয়নাকে খাওয়ানোর অনেক চেষ্টা করেছে রুহি, কিন্তু মেয়েটা মুখে কুলু এঁটেছে। দরজা বন্ধ করে বসে আছে। শ্রেয়া তার নিজের রুমে। শ্রেজান বাসায় ফিরেনি। অগত্যা রুহি অপেক্ষা করছে। অনেক ক্লান্ত লাগছে আজ। সারাদিন অনেক খাটুনি গিয়েছে উপর দিয়ে। শ্রেয়া, শ্রেয়না, শ্রেজান সকলের যতগুলো কাপড় বাহিরে ছিল সব ধুয়েছে। ঘর বাড়ি ধুয়ে মুছে পরিষ্কার করেছে। কদিন সে ছিল না, নিজের কাছেই কেমন লাগছিল। এত কাজ করার ফলে হাতের পাতলা চামড়া উঠে গেছে অনেক জায়গা থেকে। পানি পড়লে মাঝে মধ্যে জ্বলনীয় হয়। খাবার সেও খেতে পারেনি। ঘুমাওনি? চোখ লেগে এসেছিল রুহির। আচমকা শ্রেজানের কণ্ঠ কানে আসতেই হকচকিয়ে যায় সে। ঘুম সম্পূর্ণ উবড়ে যায়। মৃদু ঢোক গিলে আতঙ্কিত নেত্রে তাকায় শ্রেজানের দিকে। শ্রেজান ভ্রু কুচকায় রুহির এহেন আচরণে, এক ভ্রু উঁচিয়ে শুধায়, সমস্যা কি? রুহি নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে বলে, কি শোনা? খাবার খেয়েছো? দ্রুত উপর নিচ মাথা দোলায় রুহি। আমার খাবার রুমে নিয়ে এসো। বলেই আর দাঁড়ায় না শ্রেজান। লম্বা কদমে নিজের কামরায় চলে যায়। সেদিকে তাকিয়ে রুহির ঠোঁটের কোণে হাসি ফুটে। যাই হোক, মানুষটা তার খোঁজ নিয়েছে, এটাই অনেক। সে খায়নি তাতে কি, হাতে যা অবস্থা। খিদে পায়নি সেরকমও না, প্রচুর ক্ষুধার্ত সে। দ্রুত খাবার বেড়ে রুমে নিয়ে গেল রুহি। শ্রেজান তখন ফ্রেশ হয়ে বের হয়ে এসেছে। তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে এগিয়ে আসে রুহির নিকট। শ্রেয়না, শ্রেয়া ওরা খেয়েছে? শ্রেয়া খেয়েছে, তবে শ্রেয়নাকে খাওয়াতে পারিনি। শ্রেজানের হাত থেমে যায়। ঘাড় বাঁকিয়ে তাকায় রুহির কাচুমাচু মুখটার দিকে। সন্ধিহান কণ্ঠে বলে, কেন? ঘুমাচ্ছে। জাগানোর দরকার নেই, সকালে খেলেই হবে। আচ্ছা।
রুহি প্লেট বিছানার উপরে রেখে নিজের অন্য পাশে গিয়ে বসে। সৃজন হাত ধুয়ে খেতে বসে পড়ে। কয়েক লোকমা মুখে দেবার পর কিছু একটা ভেবে তাকায় রুহির দিকে। রুহির দৃষ্টি সৃজনের দিকেই নিবদ্ধ ছিল, যার দরুন চোখাচোখি হয় দুজনের। চোখ নামায় রুহি। খেয়েছো? রুহির বলতে ইচ্ছা করলো, খাইনি, আমার ভীষণ খিদে পেয়েছে, আমাকে একটু খাইয়ে দিবে, কিন্তু মুখে কিছু বলল না, শুধু মাথা নাড়িয়ে সম্মতি জানালো। সৃজন আর কথা বাড়ায় না। দৃষ্টি ফিরিয়ে নেবার সময় তার চোখ যায় রুহির হাতের দিকে, যেটা কোলের উপর রেখে বসে আছে রুহি। কপালে ভাঁজ পড়ে সৃজনের। মুহূর্তেই মুখশ্রী গম্ভীর হয়ে আসে। বিরস কণ্ঠে বলে, এদিকে এসো। রুহি চমকায়, ভয়ে ঢোক গিলে সে। রান্নায় ভুল করেছে কিছু? এসো। রুহি চুপচাপ এসে দাঁড়ায় সৃজনের সামনে। সৃজন ছোট্ট করে বলে, বসো। রুহি সৃজনের সামনে বসে যায়, দৃষ্টি নিচু করে রেখেছে এখনো। দেখি হা করো। রুহি তড়িৎ মাথা ঝাঁকিয়ে অবিশ্বাস্য নেত্রে তাকায়। সৃজনের মুখভঙ্গি গম্ভীর দেখে নিজের উচ্ছ্বাসটা জাহির করে না, লোকমার সাথে গিলে নেয়। হাতে কি হয়েছে? কাপড় ধুয়েছি। বাসায় ওয়াশিং মেশিন নেই? রুহি লোকমাটা শেষ করে কোনো মতে বলে, কিছু সমস্যা দেখা দিয়েছে। বলনি কেন? রুহি কথা বলে না। সৃজনও আলোচনা দীর্ঘ করে না, খাইয়ে দিতে থাকে রুহিকে। মাঝে মধ্যে নিজেও খেয়ে নিচ্ছে। রুহি মাথা নিচু করে নিজের হাত দেখছে, লাল হয়ে গেছে। ভাগ্যিস সৃজন খেয়াল করেছিল, না হলে খিদেই আজ ঘুমাতে পারতো নাকি সে। খসখস শব্দে ঘুম হালকা হয়ে আসে শ্রেয়নার। চোখ ডলে উঠে বসে। এমনিতেই ঘুম আসছিল না, সবেমাত্র চোখের পাতায় ত্রন্দা নেমে এসেছিল। বিরক্তিতে নাক মুখ কুঁচকে আসে তার। আমার কষ্ট করে ডাকতে হলো না, নিজে উঠে গিয়েছেন। গুড গার্ল। আচমকা কারো ভরাট কণ্ঠস্বর কানে এসে ঠেকতেই থতমত খেয়ে যায় শ্রেয়না। ঘুম মুহূর্তেই উবড়ে যায়। বিস্ময়ে ঠোঁট দুটো ফাঁক হয়ে আসে। আশ্চর্যের চরম শেখরে শ্রেয়না অবাক কণ্ঠে বলে ওঠে, তুমি? কি করি বলুন, ভীষণ প্রেম প্রেম পাচ্ছিল, তাই কষিয়ে কয়েকটা চুমো খেতে আসলাম। আপত্তি আছে? এত রাতে এখানে কি করছো? আফসা আলোয় আবরণের মুখ স্পষ্ট বোঝা যাচ্ছে। কাউচে বসে শ্রেয়নার দিকেই তাকিয়ে আছে সে, নির্বাক ভঙ্গিমায়। এভাবে বসে থাকার জন্য এসেছো? যা চাই তা করতে দিবেন বুঝে। শ্রেয়না চোখ বন্ধ করে গভীর এক শ্বাস নেয়, শান্ত দৃষ্টিতে তাকায় আবরণের দিকে। আজ শ্রেয়নাকে দেখতে খানিক অবাক হয় আবরণ। তার উচিত ছিল চিৎকার করে বাড়ি মাথায় তোলা, সেটাও না করলে তাকে ধরে বেঁধে রুম থেকে বের করে দেওয়া। কিন্তু এই মেয়ে তো কোনো প্রতিক্রিয়াই দেখাচ্ছে না। আবরণ নিজের জায়গা থেকে উঠে আসে, টেবিলের উপর রাখা খাবারের প্লেট হাতে নিয়ে শ্রেয়নার পাশে বসে। শ্রেয়না আবরণের দিকে তাকালো, তার দৃষ্টি যায় হাতে থাকা প্লেটের দিকে। চিকেন বিরিয়ানি। ভাবলাম আপনাকে একটু খাইয়ে যাই, আমার বিরহ তো রাত দিন পড়ছেন। শ্রেয়না কিছুক্ষণের জন্য থম মেরে যায়। আবরণ পরক্ষণেই বলে, সেদিন ছাদ থেকে চলে আসার পর পাত্তাই নেই আপনার। ভেরি ব্যাড। এত রাতে কেন এসেছো? আপনি বলতে চাচ্ছেন আরো আগে আসা উচিত ছিল? চলে যাও। থাকতে চাইলে রেখে দিবেন বুঝে। মুখ বাঁকায় আবরণ। লোকমা বাড়িয়ে শ্রেয়নার মুখের সামনে তুলে ধরে। মুখ সরিয়ে নেয় শ্রেয়না। রাগে শরীর জ্বলছে তার। চোখ কুঁচকে অন্যদিকে তাকিয়ে থাকে। আবরণ শান্ত দৃষ্টিতে তাকায়, সরলভাবে শুধায়, আপনার ভাইকে ডেকে আনবো? যদি একটু খাওয়াতে পারে আপনাকে। শ্রেয়না তেতে উঠল, দাঁত চেপে বলে, তোমার সমস্যাটা কি? মাঝরাতে নাটক করতে এসছো? আপনি কি ডিরেক্টর? আবরণের তেরা জবাবে মেজাজ তুঙ্গে শ্রেয়নার। কম্বল ভালোভাবে জড়িয়ে নেয় শরীরে, নরম কণ্ঠে বলে, চলে যাও, খাবো না। আবরণ যায় না। পুনরায় লোকমা শ্রেয়নার মুখের সামনে ধরে। পূর্বের মতোই নির্বাক শ্রেয়না। হুট করেই তার মুখ এক হাতে চেপে ধরে আবরণ। লোকমাটা পুড়ে দেয় শ্রেয়নার মুখে, অতঃপর মুখের উপর হাত রেখে চেপে ধরে থাকে। চুপচাপ কেড়ে নিন, আমি খাইয়ে চলে যাব। ঢং করতে আসলে মাথায় লাথি বসাবো। শ্রেয়না তখন গরম চোখে তাকিয়ে আছে। আবরণ পাত্তা দেয় না সেই দৃষ্টি, হাত সরিয়ে নেয়। শ্রেয়না কথা না বলে আলগোছে বিরিয়ানিটুকু গিলে নেয়। ये दिल पागल बना बैठा, इसे अब तू ही समझा दे, दिखे तुझ में मेरी दुनिया तू बन जा रे। প্রপোজ। আবরণ ঠোঁট বাঁকিয়ে হাসে। লোকমা বাড়িয়ে দিয়ে নির্বাক ভাবে বলে, গানে গানে প্রপোজ হয়ে বলছে। তুমি জানো না?
কখনো করিনি, জানবো কি করে? তোমার গার্লফ্রেন্ড নেই? আচ্ছা। শ্রেয়না তবদা খেয়ে তাকিয়ে রইল। এই ছেলের গার্লফ্রেন্ড আছে, এও সম্ভব? টিকিয়ে রেখেছে কি করে? এসব কি ভাই? তোমার গার্লফ্রেন্ড গালি শুনে এখনো টিকে আছে? আপনাকে কে বলেছে আমার গার্লফ্রেন্ডকে আমি গালি দিই? আচ্ছা। খাবার প্রায় শেষের দিকে। শ্রেয়না এক ধ্যানে খেয়ে যাচ্ছে। এতদিন কোনো মতে শুধু খেয়ে জীবন বাঁচিয়েছে, প্রচুর খিদে পেটে। আপনি আমার সিনিয়র। ভ্রু কুচকায় শ্রেয়না, আবরণের চোখের দিকে তাকিয়ে মাথা নাড়ায়। কখনো আপু ডেকেছে? না। তো আপনি ভাই ডাকেন কেন? ভ্যাবাচাকা খেয়ে যায় শ্রেয়না, হ্যাংলার মতো চেয়ে থাকে আবরণের দিকে। ততক্ষণে আবরণ শ্রেয়নার হাতে পানির গ্লাস দিয়ে দরজা খুলে বেরিয়ে গেছে। শ্রেয়না বন্ধ দরজার দিকে তাকিয়ে থাকে। এই ছেলে ঘরে এসে কোন দিক দিয়ে? কি আশ্চর্য! আবরণ কোথায়? দানার আওয়াজ পেয়ে পেছনে ফিরে তাকায় মীরাব। সঙ্গে সঙ্গে বিরক্তিতে মুখ তেতো হয়ে আসে। এই মেয়ে প্রথম দিন থেকেই চিপকে আছে। সারা দিন আবরণ আবরণ করে মাথার তালু গরম করে দেয়। এই সানিটাও না, দরজা খুলতে কে বলেছে তাকে? প্রাইম মিনিস্টার আসুক, তার দরজা খুলতে হবে কেন? ছাগল একটা। সানির দিকে রক্তচক্ষু নিয়ে তাকায় মীরাব। সানি কোনো মতে কেটে পড়ে সেই জায়গা থেকে। ও কি জানতো নাকি এই বেহেয়া কবুতরের দানা এন্ট্রি নেবে? কথা বলছো না কেন? আবরণ বাহিরে। আমি বিশ্বাস করি না। মীরাবের কিঞ্চিত ভ্রুজোড়া শিথিল হয়। ঠাট্টার স্বরে বলে, বাপ্পারাস ফিমেল ভার্সন। দানা পাত্তা দেয় না। ফ্ল্যাটের কোনায় কোনায় আবরণকে খুঁজতে থাকে। প্রতিটা রুম, ওয়াশরুম, ব্যালকনি, এমনকি ফ্রিজও বাদ যাচ্ছে না। মীরাবের হাতে থাকা খালি বোতলটা ছুঁড়ে মারে দানার মাথা বরাবর। ভাগ্য ভালো লেগেও যায়। ব্যথায় মৃদু শব্দে আহ করে উঠে দানা। যদিও তেমন ব্যথা লাগেনি, পরপর মাথা ডলতে থাকে। পাগল ছাগল কবুতরের দানা। মানুষ কি করে ফ্রিজের ভেতরে থাকবে? নেকা। দানা চোখ পাকিয়ে এগিয়ে আসে মীরাবের সামনে। মীরাব তার থেকে অনেক উঁচু। দানা সবে ক্লাস 10-এ, উচ্চতায় 5 ফুট 3। সেই হিসেবে মীরাবের লাগাল পাওয়া তার সাধ্যের বাহিরে। দানার কপাল তর্জনী আঙ্গুলের সাহায্যে পেছনে ঠেলে দেয় মীরাব। মুখ বাঁকিয়ে বলে, এভাবে চেয়ে থাকলে ঘাড় ভেঙে যাবে ম্যাডাম। দৃষ্টি সংযত করুন। দানা মীরাবের দিকে চেয়ে থেকে খানিক দূরে এগিয়ে দাঁড়ায়। মীরাবের কপালে ভাঁজ পড়ে। এই মেয়ে এভাবে কেন দেখছে তাকে? কিছু বুঝে ওঠার আগে আচমকা দৌড়ে সে মীরাবের কোলে উঠে যায়। দু পা দিয়ে আঁকড়ে ধরে মীরাবের কোমর, হাত দুটো মীরাবের চুলে। মীরাব পড়ে যেতে নিয়েও নিজেকে সামলে নেয়। বিস্ময়ে ঠোঁট দুটো ফাঁক হয়ে এসেছে, চোখ দুটো কবুতরের ডিমের মতো হয়ে গেছে। আর একটু চাপলো দানা, জোরে টেনে ধরল মীরাবের চুল। শরীর যেন কারেন্ট বয়ে গেল মীরাবের। অজান্তেই দানার কোমর চেপে ধরল। চমকালো দানা, তড়িঘড়ি করে নামতে নিলেই ঠাস করে মেঝেতে পড়ে গেল। মীরাব তাকে ধরেনি। ঠোঁট ফুলায় সে, হাত দুটো বগল দাবা করে বলে, তুমি আমাকে ধরলে না কেন, স্টুপিড? ধরেছি দেখেই পড়ে গেল। সোজা হয়ে বসে দানা, মাথা নিচু করে রেখেছে। মীরাব হাঁটু গেড়ে বসে তার সামনে। ফর্সা গোলাকার গাল দুটো রক্তিম বর্ণ ধারণ করেছে। হুটহাট অমন তুলোর মতো শরীর নিয়ে কারো ওপর ঝাঁপিয়ে পড়ো না মেয়ে। আমি শুধু সাধু পুরুষ, দেখে বেঁচে গেলে। দানা যেন কেঁপে উঠে। মীরাব বিরক্তিকর দৃষ্টি ফেলে চলে আসার জন্য উদ্যক্ত হয়। পরক্ষণে কিছু ভেবে দাঁড়িয়ে যায় সে। শোনো মিচ কবুতরের দানা, আবরণের পেছনে পড়ে লাভ নেই। হি লাভস সামওয়ান এলস। দুপাশে মাথা দোলায় দানা। মীরাব যেন টাসকি খায়। এ মেয়ে এত দ্রুত মেনে নিল, তার কি যায় আসে? এমনিতেও শরীর গরম হয়ে আছে তার। দ্রুত এখান থেকে প্রস্থান না করলে উল্টাপাল্টা কিছু হয়ে যাবে। ফ্ল্যাট থেকে বেরোতে বেরোতে বিড়বিড় করে আওড়ায় মীরাব, কন্ট্রোল কন্ট্রোল কন্ট্রোল। তুই ভার্সিটিতে কেন এই কাঠের চশমা পরে আসিস? ঠেলা গাড়ির মতন সবসময় ঠেলেই চলিস। নিজেকে গুরুগম্ভীর রাখতে চায়, চোখ মুখ দেখে বুঝিস না? চশমা পরলে একটু বেশি গম্ভীর লাগে। সায়ান কথা শেষ করতেই প্রীতি তার বাহুতে চিমটি দেয়। সায়ান চোখ গরম করে তাকায়। প্রীতি বলে, ও চায় যেন লোক দেখে বোঝে তার বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে। সায়ন আগে আগে হেঁটে শ্রেয়নার দিকে তাকায়। চশমার জন্য গম্ভীর তো লাগছে, তবে মনেই হচ্ছে না মাস্টার্সের পড়ুয়া। সদ্য অনার্সে ভর্তি হওয়া তরুণীর মতো লাগছে। তার চেয়েও কি কম লাগছে বয়স? ধরতে পারে না সায়ন।
25 বছরের মেয়েকে এখনো বাসা থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে না কেন? সায়নের কথায় থেমে যায় শ্রেয়না, হাতে থাকা বইটা দিয়ে আঘাত করে তার বাহুতে, কিরমির করে বলে, লাথি না খেতে চাইলে চুপচাপ হাঁটতে থাকো। মেয়েদের বয়স নিয়ে বাড়াবাড়ি করলে অচিরেই উপরে চলে যাবে, মহিষ কোথাকার। সায়ন চুপ হয়ে যায়, প্রীতির পাশাপাশি হাঁটতে থাকে। গেটে পা রাখতেই চোখ যেন ধাঁধিয়ে যায় তাদের। চারপাশটা সুন্দর করে সাজানো হচ্ছে, সিনিয়র জুনিয়র সকলে মিলেমিশে কাজ করছে, আশপাশটা জমজমাট হয়ে আছে। এতদিন না এসে কি ভুলটাই না করেছি বন্ধু, এখন কি হবে? সায়ন মাথা চুলকে বলে, কি হবে? তোদের কাজ করতে ইচ্ছে করলে কর গিয়ে, এখানে প্যান প্যান করিস না। তারাত আরও 2 কদম এগোতেই ডিপার্টমেন্টের হেড রাব্বি শেখকে দেখতে পায়। ওনার সাথে সেদিনের ছেলেটা শ্রেয়নার মনে পড়ে। আর একটু হলেই দেওয়ালে বাড়ি খেত। ছেলেটাই তাকে বাঁচিয়েছে। উনি কি নতুন টিচার নাকি স্যারের আত্মীয়? শুনলাম অসুস্থ তুমি, এখন শরীর ভালো? জি। ছোট করে উত্তর দেয় শ্রেয়না, মরণ দশা। সে কবে অসুস্থ ছিল? এসব কে বলেছে স্যারকে? কাজ করবে নাকি ঘুরে দেখতে এসেছো? চাইলে হাতে হাতে কাজ করে দিতে পারো, লাস্ট ইয়ার স্মরণীয় হয়ে থাকবে। জি স্যার, করব। গুড গার্ল। মৃদু হেসে সেখান থেকে প্রস্থান করছেন রাব্বি শেখ। ছেলেটা শ্রেয়নার দিকে তাকিয়েছিল, নাকের পাটা ফুলে আছে শ্রেয়নার। বইটা প্রীতির হাতে ধরিয়ে দেয়। ঢং করে একটা বই এনেছিল, সেটাও প্রীতির। দুজনকে রেখে শ্রেয়না স্টেজের দিকে গেল। সব সেট করা শেষ, শুধু সাজতে হবে। অনেকেই কাজ করছে। শ্রেয়না যেতেই সবাই তার দিকে তাকিয়ে মৃদু হাসে। শ্রেয়না মুচকি হেসে তাদের সাহায্য করতে থাকে। অনেক দিন হলো তোমার দেখা নেই, কেমন কাটছে দিনকাল? শ্রেয়না হালকা মাথা নাড়িয়ে বলে, আলহামদুলিল্লাহ, তোমার কেমন চলছে? আমারও ভালো। সোহানা, ওইদিকে বেশি কাজ জমেছে, চলো এদিকে তোমার দেখে নিয়ে একটু। সোহানার হাত চেপে ধরে একটা মেয়ে ওদিক থেকে নিয়ে চলে গেল। শ্রেয়না আপন মনে ফুলের মালা গাচ্ছে। আচমকা সাপের মতো লকলকে একটা দড়ি কেউ শ্রেয়নার গলায় পেঁচিয়ে দিল। সাপ ভেবে শ্রেয়না মৃদু স্বরে চিৎকার দিয়ে ওঠে। বুকের ভেতর ধক করে ওঠে তার। পরক্ষণেই লক্ষ্য করলো এটা দড়ি বা সাপ নয়, বরং বেলি ফুলের লম্বা একটা মালা। বুকে হাত দিয়ে দম নেয় শ্রেয়না। ঘাড় ফিরিয়ে পেছনে তাকিয়ে আবরণকে দেখতে পায়। প্যান্টের পকেটে হাত গুজে দাঁত বের করে তাকিয়ে। স্টেজের উপর চেয়ার পেতে বসে আবরণ পায়ের উপর পা তুলে নাড়াতে নাড়াতে বলে, বিদায় বলে খুশি হবেন না, ভার্সিটি থেকে বিদায় দিলেও মন থেকে দিচ্ছে না, কষ্ট পাবেন না। শ্রেয়না নিজের মতো গাঁদা ফুলের মালা গেঁথে যাচ্ছে। আবরণের কথা কানে নেয় না, ফুরফুরে মেজাজটাকে নষ্ট করতে চায় না। আবরণ, আজকে দেখছি অনেক কাজ করলে। শ্রেয়নার ব্যাচমেট নীতি কথাটা বলে। তার পাশে মিহি বসে আছে। আবরণ গায়ের কালো রঙের শার্টটার হাতা গোটায়, চোখের সানগ্লাস খুলে বুক পকেটে রেখে বলে, আপনাদের বিয়েতেই বিদায় দেবার আশঙ্কা নেই, তো এখানে কাজ করে দায়িত্ব পালন করছে আজ ছোট ভাই। নীতির মুখ কালো হয়ে গেল। আবরণ ছেলেটা দেখতে অমায়িক। তার ছন্ন ছাড়া ব্যবহারে যে কোনো কিশোরীর মনে ঝড় উঠবে। সে 25 বছরের যুবতী হয়েও আবরণ জাইতের প্রতিচ্ছবি বুকের ভেতরে ঠেসে ধরে রেখেছে। ভালো লাগা, ভালোবাসার নির্দিষ্ট কোনো বয়স আছে নাকি? স্টেজ থেকে ফুল ছিঁড়ে শ্রেয়নার মুখে ছুঁড়ে মারে আবরণ। চোখ পাকিয়ে তাকায় শ্রেয়না। আবরণ দাঁত বের করে হাসে। হালকা ঝুঁকে যায় শ্রেয়নার মুখের সামনে। অপ্রস্তুত ভঙ্গিমায় খানিক পেছায় শ্রেয়না। ঢোক গেলে হাতের ইশারা করে বলে, দূরে যাও, পাবলিক প্লেসে থাপ্পড় খেও না। নীতি ভ্রু কুঁচকে তাকায়, কোমরে হাত দিয়ে বলে, তুমি ওকে থাপ্পড় দেবে? শ্রেয়না উত্তর দেয় না। মিহি মুখ চেপে হাসে। শুধু কি থাপ্পড়, শ্রেয়া না আপু, দুটো ওষ্ঠাও দেবে আমার তরফ থেকে। শ্রেয়নার সামনে থেকে সব ফুল তুলে মিহির মাথার উপরে ছেড়ে দেয় আবরণ। দাঁত চেপে বলে, কাজ নেই তাই ফটোর ফটো নে, এবার সব ফুল কুটে কুটে সিনিয়রকে এনে দে, হারাম চাঁদে। আর এই যে আপনি মিস সিনিয়র, একটু উঠুন, ক্লাসে একটা মেয়ের সমস্যা হয়েছে কিছু, কাউকে ডাকছে, দেখে আসবেন, আমি গেলাম। আবরণ দাঁড়ায় না, উল্টো দিকে হাঁটা দেয়। শ্রেয়না কোমরে টানা দিয়ে উঠে দাঁড়ালো। ফুলগুলো তুলতে সময় লাগবে। নতুন ফুল নিয়ে আসা পর্যন্ত যতটুকু সময় ফাঁকা আছে এটুকু ঘুরে আসা যাক। শ্রেয়না চশমা পরে নিয়ে হেলে দুলে নিজের ক্লাসরুমের দিকে যায়। চশমা খুলে নেয়।
কিন্তু আবরণ তাদের ক্লাসরুমের কথা বলল। মুহূর্তে কনফিউশনে পড়ে গেল শ্রেয়না। আবরণ তো আশেপাশেও নেই। এই ছেলে কথাও উড়ে গেল নাকি? যেতেও পারে, বেলুনের মতো তো গাল দুটো, দেখা যাবে বডি রেখে গালি উড়ে চলে গেল। আচমকা হাতে হ্যাসকা টান পড়তেই চমকায় শ্রেয়না। এক টানে ক্লাসরুমের ভেতরে নিয়ে যায় তাকে, আর ঠাস করে দরজাটা লাগিয়ে দেয়। দিনের আলো প্রবেশ করছে না কক্ষটায়। সকল দরজা জানালা টাইট করে বন্ধ করা। কেউ কালো পর্দা টাঙিয়ে দিয়েছে বলে মনে হচ্ছে। শ্রেয়না নড়াচড়া করছে। তার দু হাত অজ্ঞাত লোকটার হাতের তলায় পড়ে আছে। ছটফট করতে থাকে অনবরত। বুকের ভেতর ধুকভুক ধুকভুক করছে। শরীর অস্থির হয়ে আসছে। কাঁপছে শ্রেয়না। ছাড়ুন, কে আপনি? হাত ছাড়ুন। লোকটা কথা বলে না। দরজার সাথে ঠেস লাগায় শ্রেয়নার পিঠ। চাইলেও চেঁচাতে পারছে না। লোকজন জমা হয়ে গেলে কলঙ্ক রটবে। তাছাড়া এই ছেলে তাকে ছাড়ছেও না। অপারক লাগছে শ্রেয়নার। সেটা বুঝতে দিলে তো চলবে না, না হলে পেয়ে বসবে। ছাড়ুন প্লিজ। চাপা স্বরে আর্তনাদ করে ওঠে শ্রেয়না। লোকটা তার নরম কোমর চেপে ধরে। নিঃশ্বাস আটকে আসে শ্রেয়নার। গাল বেয়ে পানি পড়তে থাকে। গভীর শ্বাস নেয় শ্রেয়না। থামে না সে। অনবরত লোকটার জ্যাকেট শুকতে থাকে। থমকে যায় শ্রেয়নার প্রশ্বাস। কম্পিত কণ্ঠে বলে, আপনি আপনি চিঠি। লোকটা আরেকটু টেনে নেয় নিজের দিকে। তার পরনের জ্যাকেটের মতো কিছু, মাথায় টুপি আর মুখে মাস্ক। শ্রেয়না সারা মুখে হাত বুলায়। হাতও কাঁপছে তার। শ্রেয়নার কাপা হাত অজ্ঞাত লোকটার নিজের হাতের মুঠোই নেয়। আপনি সেই না? বলুন। এই ঘ্রাণ আমি চিঠিতেও পেয়েছিলাম, বলুন না। শ্রেয়না ব্যাকুল কণ্ঠে শুধায়। লোকটা কথা বলে না। শ্রেয়না মাথা রাখে প্রশস্ত বুকটায়। ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। বুকের ভেতর তখনও ধরভর করছে তার। অবিশ্বাসও ঠেকছে। লোকটা অবশেষে তার কাছে ধরা দিল। শ্রেয়নার কোমর পেঁচিয়ে আরো গভীর আলিঙ্গনে আবদ্ধ হয় দুজন। শক্ত করে চেপে ধরে শ্রেয়নাকে। শ্রেয়নার তুলতুলে শরীরটা যেন নড়ে ওঠে। কেঁপে কেঁপে উঠছে শ্রেয়না। নিজেকে ছাড়াতে চাইছে না। আজ সারা দিন এভাবে থাকলেও তার অসুবিধা হবে না। কি এক ছেলে মানুষই ইচ্ছে জাগলো তার। সে তো টিনেজারদের মতো বিহেভ করছে। প্রত্যেক প্রেমিক প্রেমিকারাই তো কিশোর কিশোরী। তারা চলেও সেভাবে, ভালোবেসে নিবিড়ভাবে। একটু অবহেলায় গুটিয়ে যায়। একটু কাছে পাবার বাসনায় শত শত দিনও পার করতে দিতে পারে। লোকটা শ্রেয়নার থুতনি চেপে ধরে মুখটা খানিক উঁচু করে। শ্রেয়না তাকায়। অন্ধকার ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। এই কক্ষে আজ শ্রেয়না না আসলে লোকটার দেখা পেত? পেত না। শ্রেয়নার ভাবনার মধ্যে পুরুষালী নরম ঠোঁট, তার মসৃণ ঠোঁট যারা কামড়ে ধরে। স্যাত করে উঠে বুকের ভেতর। ধুকভুগানি বেড়ে যায়, যেন বুকে কেউ ইট ভাঙছে। জোরে শব্দ হতে থাকে। হার্ট যেন বেরিয়ে আসবে। শ্রেয়না চোখ খিচে বন্ধ করে রেখেছে। তার নরম দেহখানা লোকটার নিজের প্রশস্ত হাতের থাবায় কাছে টেনে নেয়, যেন নিজের ভেতর ঢুকিয়ে নেবে। এই প্রথম কোনো পুরুষের গভীর ছোঁয়া পায় শ্রেয়না, সেটাও প্রেমিক পুরুষের। ভেতরটা তার অস্থিরতায় ছেয়ে গেল। সহ্য করতে পারল না। উন্মাদের মতো চেপে ধরল অজ্ঞাত লোকটার কলার। হয়তো শার্ট ভেদ করে কিছুটা নখও দেবে গেল লোকটার গায়ে। কিছুক্ষণ পর ঠোঁট ছেড়ে দেয় শ্রেয়নার। ঘাড়ে মুখ ডুবায়। শ্রেয়না কুকিয়ে ওঠে। লোকটার মাথা চেপে ধরে শক্ত করে বিড়বিড় করে বলে, আমায় রেখে যাবেন না, কথা দিন। কিছুক্ষণ পর ফিসফিস কণ্ঠে লোকটা বলে ওঠে, আবরণ সাইদের থেকে দূরে থাকবে। আমি চাই না আমার বাটার টোস্টের দিকে অন্য কারো নজর পড়ুক। দোস্ত, আর কতক্ষণ? অনুষ্ঠান শুরু হয়ে যাবে। প্রীতি তৈরি হয়ে বারবার ঠেলছে শ্রেয়নাকে। 5টা বাজতে চলল। 4টা থেকে অনুষ্ঠান শুরু হয়েছে। হয়তো সবাই পৌঁছেও গিয়েছে, শুধু তারাই লেট। সব শ্রেয়নার দোষ। স্যার কিছু বললেও ওকে সামনে দাঁড় করিয়ে দেবে। রুহি শ্রেয়নাকে সাজাচ্ছে। প্রীতি পায়চারি করছে, দাঁত দিয়ে নখ কাটছে। আর কতক্ষণ সময় নিবে এই মেয়ে? রাগে ফোঁস করছে, হাত কসলাচ্ছে বারবার। নেভি ব্লু রঙের চুড়িগুলোর রিনিঝিনি শব্দে চারপাশটা যেন অতিষ্ঠ করে তুলছে। হয়েছে আমার মা, চল এবার যাই। প্রীতি অগ্নি দৃষ্টিতে তাকালো, কিরমির করে বলল, সাজতে কারো এত সময় লাগে? বিয়ের জন্য সাজছিস?
শ্রেয়না লাজুক হেসে মাথা উপর নিচ দোলালো, ঠোঁট কামড়ে রওনা দেয় বাহিরের উদ্দেশ্যে। হায়, দাঁড়া আমার জন্য। পেছন থেকে রুহি চেঁচিয়ে ওঠে। আরে আসতে যাও শ্রেয়না, তোমার চিঠিওয়ালা পালিয়ে যাচ্ছে না। ফিক করে হেসে দেয় রুহি। অনেক দিন পর শ্রেয়নার মেজাজ ফুরফুরে। কাল ভার্সিটিতে চিঠিদাতা এসেছিল, সাক্ষাৎ পেয়েছে শ্রেয়না। আবরণ আর ছেলেটা এক নয়, সে কি খুশি। চিঠিদাতা আজ তার সাথে দেখা করবে বলেছে। কাল সারা রাত রুহির মাথা খেয়েছে, কত স্বপ্ন বুনে ফেলেছে মেয়েটা। তাদের ডিপার্টমেন্টের সকলেই এক রঙের শাড়ি পরেছে, নেভি ব্লু রঙের শাড়ি, সিলভার রঙের পাড় দেওয়া, কোনোই সমান সাদা ব্লাউজ, হাতে সাদা আর নেভি ব্লু রঙের মিশ্রণের চুড়ি, অপর হাতে ব্যাসলেট, মেহেদিও পরেছে শ্রেয়না। কাল রাতে তিশা তাকে আর প্রীতিকে পরিয়ে দিয়েছে। শ্রেয়নার লম্বা সিল্কি চুলগুলো খুলে রাখা, প্রায় হাঁটু সুই সুই, মাঝখানে সিথি করে গালের দু পাশে কয়েকটা চুল ঝুলিয়ে রেখেছে। কানের পাশে ক্লিপ দিয়ে সাদা রঙের দুটো গোলাপ আটকে দিয়েছে। ঠোঁটে নুট লিপস্টিক, কানে মাঝারি সাইজের ঝুমকো, ভারী জিনিস কানে নিতে পারে না সে। চিকন করে আইলাইনার পরেছে, সেই সাথে কাজল, ম্যাচিং করে চোখের পাতায় হালকা আইশ্যাডো ছোঁয়া দিয়েছে, যেন গভীরতা আরো একটু বাড়ে। ভার্সিটিতে পা রাখতেই চারপাশের সাজসজ্জায় চোখ ধাঁধিয়ে যাওয়ার উপক্রম। রং বেরঙের লাইটিং দেখে মুহূর্তেই চোখ জোড়া চিকচিক করে ওঠে শ্রেয়নার। প্রীতির হাত চেপে ধরে এক সাইডে হাঁটতে থাকে। অপোজিট স্টেজে সাজানো, আপাতত গান বাজছে বক্সে। একটু পর হয়তো শুরু হবে কার্যক্রম। এ কি দোস্ত, এদের শাড়ি তো অন্যরকম। ছাগল, এই ডিজাইনের শাড়ি শেষ হয়ে গিয়েছিল, ইমার্জেন্সিতে এগুলো নিয়ে আসা হয়েছে। পরক্ষণেই খানিক সহজ হয়ে পুনরায় বলে, পার্থক্য কোথায় দেখিস? ওদের শাড়িতে ছোট ছোট ফুল, আমাদেরটায় নেই। দুটো তো একই লাগে। হ্যাঁ, তবুও। শ্রেয়না চোখ পাকিয়ে তাকায়, পেছন থেকে প্রীতির চুল টেনে ধরে। চুপচাপ হাঁটতে থাক, আর দেখ যদি তোর মতো কোনো ছেলে খুঁজে পাস যার কপাল অনায়াস, সেই পড়তে পারবি। প্রীতি মুখ ফুলায়। শ্রেয়না প্রীতির হাত চেপে ধরে পাশাপাশি হাঁটতে থাকে। আশেপাশে নজরও বোলাচ্ছে, কত কত মানুষ। তার চিঠিওয়ালাটা কোথায়? কালকের কথা মনে পড়তেই লজ্জায় লাল নীল হয়ে আসে শ্রেয়নার গাল। টমেটোর মতো হয়ে যায় সে, না চাইতেও ঠোঁটের কোণে হাসি চলে আসে। পাগলের মতো হাসছিস কেন? কপালে ভাঁজ ফেলে কথাটা বলে প্রীতি। শ্রেয়নার ঠোঁটের হাসি চওড়া হয়, হাত দুলাতে দুলাতে বলে, আশেপাশের ছেলে মেয়েগুলো আমাদের দেখছে কেমন করে, আমি লজ্জা পাচ্ছি। প্রীতি আশেপাশে তাকায়, সত্যি চেয়ে আছে। পরক্ষণেই খজা দেয় শ্রেয়নাকে, দাঁত চেপে বলে, নাটক কম করো প্রিয়, ডিসকাস্টিং। আয় বেবি, ফুচকা খেয়ে আসি। প্রীতি ভ্রু উঁচিয়ে তাকায়। সায়ানকে পাই, ওর পকেট খালি করব। বিরক্ত হয় শ্রেয়না, ঝাড়ি মেরে বলে, বা চল আমার সাথে। প্রীতির চোখ বড় বড় করে পিছু নেয় শ্রেয়নার। এই মেয়ে আজ বাচ্চা হয়ে গেল নাকি? এসব কি ধরনের আচরণ করছে? তোর সিনিয়র এসেছে। মীরাবের ধাক্কায় ফোন থেকে মাথা উঠায় আবরণ। তার পরনে সাদা রঙের একটা ক্যাজুয়াল শার্ট, কালো রঙের প্যান্ট, হাতে পূর্বের সেই ঘড়িটাই আজও সাধারণভাবেই আছে। তাদের থেকে খানিক দূরে প্রীতি আর শ্রেয়না দাঁড়িয়ে আছে, দুজনের হাতেই আইসক্রিম। ভ্রু কিঞ্চিত বাঁকা করে আবরণ মোবাইল পকেটে পুরে বলে ওঠে, মাতারি আমার এভাবে কনে সেচেছে কেন? তার কোন ভাতার, আমি কে আসবে এখানে? আমিও দেখি। হাতা গোটাতে গোটাতে এগিয়ে যায় আবরণ, চোখে সানগ্লাস লাগানো, চুলগুলো সামনের দিকে ঝুঁকে আছে। পাশে দাঁড়িয়ে থাকা নীতি হ্যাংলার মতো তাকিয়ে থাকে। বান্ধবীকে খোঁচা দিয়ে বলে, দেখেছিস কত হট অ্যান্ড হ্যান্ডসাম? যদি আমার হতো। সোহানা থাপ্পড় দেয় নীতির মাথায়, গম গম কণ্ঠে বলে, তোর জুনিয়র। সোফাজ। সোহানা মুখ কুঁচকে অন্যদিকে পা বাড়ায়। এই পাগলের সাথে কথা বাড়িয়ে লাভ নেই। নীতি বুকে দু হাত রাখে, কাঁদো কাঁদো গলায় বলে, লাভ ইউ আবরণ জাহিদ, সিনিয়র তোমায় মন দিয়ে বসেছে। মীরাব সানি ঠোঁট চেপে হাসে, পিছু নেয় আবরণের, দৌড়ে চলে আসে সেই জায়গা থেকে। ইতিমধ্যে অ্যানাউন্সমেন্ট হয়েছে বিদায়ীদের স্টেজে নেওয়া হবে। এরপর তাদের হাতে গোলাপ, ক্রেস এসব তুলে দিবে। তারপর নাচ গান করে অনুষ্ঠানের ইতি টানবে। হে যে কতরে যাও, এত সাজুগুজু করে কোথায় যাওয়া হচ্ছে? শ্রেয়না পা বাড়িয়েছিল, আবরণের কথায় ভ্রু কুঁচকে আসে তার।
এসব কি ধরনের সম্বোধন? আবরণ এগিয়ে এসে এক পাশে ভর দিয়ে দাঁড়ায়, শার্টের কলার উঁচু করে চুলগুলো পেছনের দিকে ঠেলে দিয়ে পুনরায় স্টাইল নিয়ে দাঁড়িয়ে মুচকি হেসে বলে, আমাকে কেমন লাগছে? বাদর পোশাক পরলে যেমন দেখায়। চলে আসে শ্রেয়না। প্রীতি এক পলক তাকায় আবরণের দিকে, ঠোঁট উল্টে বলে, আমার দিকেও একটু দেখো। প্রীতিকে মারতে যেতে উদ্যক্ত হয় আবরণ, দাঁত চেপে বলে, তবে রে, তারা তোকে আগে দেখি। প্রীতি ও মা গো বলে দৌড়ে শ্রেয়নার পিছু পিছু চলে গেল। আবরণকে অভিশাপ দিতে ভুলল না। তোমার কপালে পেট মোটা বউ জুটবে। আবরণ জাইদ উঠতে বসতে টানাটানি করবে তোমার চুল নিয়ে, গাল ধরে লটকে থাকবে, বদমাস ছেলে। আবরণ কোমর দুলালো, দাঁত দিয়ে নিজের ঠোঁট চেপে ধরে পর মুহূর্তেই বলে, আমার বউ আমার গাল চুল ধরে টানবে না তো বড়টা ধরে টানবে? চুলের গাল কার জন্য বানাচ্ছে রে হারামের বাচ্চা? পরের বার চোখের সামনে আসলে চুল আগুন ধরিয়ে দেবো তোর। চেতিস না। মীরাবের হাত ঝাড়া মেরে কাঁধ থেকে সরিয়ে দেয়, দু কাঁধ উঁচিয়ে বলে, সানি, কয়েকটা ছবি তুলে দে, দেখি কেমন লাগছে। ভালো ছবি উঠলে আপলোড দেবো, তোল। সানির গলায় ক্যামেরা ঝুলানো, সে হাসি মুখে আবরণের ছবি তুলতে থাকে। কিছুক্ষণ পর পর স্টেজের দিকে তাকাচ্ছে আবরণ। শ্রেয়নাকে ক্রেস্টার দেওয়া হচ্ছে। শ্রেয়নার সামনের জনকে দেখে মুহূর্তেই মেজাজ বিগড়ে যায় আবরণের। মীরাবের গালে থাপ্পড় দিয়ে দাঁত খিঁচে বলে, এই সমুদ্রের আওলাদ এখানে কি করছে? এর পিছু পিছুর বাপগুলোতে চলে আসবে। তোর বাপ লাগে ভাই, একটু সম্মান দে। মীরাব গাল চুলকে উপরোক্ত কথাটা বলে। আবরণ এক হাতে সানির গলা আঁকড়ে ধরে। চারপাশে নজর রাখিস। নীরজ জাহিদ চুল ফেলতে এখানে আসেনি, হয়তো কোনো ঝামেলা আছে। সন্ধ্যার দিকে এক পলক সেজান আলমকেও দেখেছিলাম, বুঝতে পারছি না। গালে হাত বুলিয়ে হাঁটা দেয় আবরণ, তার পেছনে মীরাব ও সানি। চারপাশটা ঝলমল করছে, সবার দৃষ্টি স্টেজের দিকে। এখন ভাষণ চলছে। আবরণের বিরক্ত লাগছে। বালের পক পক করে কি লাভ? আগামীকাল ভার্সিটি খোলা হলে আগের মতোই কার্যক্রম চলবে। এসব চুলের বক্তব্য এনার্জি ওয়েস্ট ছাড়া কিছুই না। চারপাশে সতর্কতার সহিত দৃষ্টি বোলায় আবরণ, চোখ ঘুরিয়ে ঘুরিয়ে সবটা দেখে নিয়ে বলে, মা গো মা, নীরজ জাহিদ সম্পূর্ণ কোয়ার্টারটাই তুলে এনেছে দেখে। বাম দিকে তাকিয়ে শরীর দুলিয়ে মীরাবের উপর ভর দিয়ে বলে, উপস, থানা ইন্সপেক্টর সহ তুলে আনছে। খোরের ডিম বালজিবি। ভার্সিটিকে নিজের কোয়ার্টার ভাবছে নাকি বলটা? সত্যি তো, নিশ্চয়ই কোনো ঘাপলা আছে। নীরজ জাহিদ অর্থই আস্ত একটা ঝঞ্ঝাট। মীরাব চুপ হয়ে যায়। সানি চুপচাপ ছবি তুলে যাচ্ছে। চারপাশে কত সুন্দরী রমণী, তাদের ছবিও ক্যাপচার করা ছাড়ছে না। ঘুরতে ঘুরতে মাঠের অপর প্রান্তে চলে যায় আবরণ। এদিকটায় আলো তেমন নেই, আবার কমও নেই। সবকিছু বোঝা যায় এমন আলো আছে। মোটা গাছটায় হেলান দেয় আবরণ। গাছের গোড়ায় মীরাব বসে পড়ে। সানি ওখানে দাঁড়িয়ে থেকেই ছবি তুলছে। ডানে বামে তাকায় আবরণ, চুলে হাত বোলায়, গুনগুন করে গান গাইতে থাকে। গাছের অপোজিট সাইডে আওয়াজ হতে ভ্রু কুঁচকে আসে আবরণের। মীরাব যেতে চাইলে হাতের ইশারায় থামিয়ে দেয়। নিজে গিয়ে গাছের পেছনে দাঁড়ায়। সঙ্গে সঙ্গে চোখ দুটো রসগোল্লা হয়ে আসে আবরণের। ঠোঁট কিঞ্চিত ফাঁক হয় তার। বিস্মিত কণ্ঠে বলে, ও আল্লাহ, হ্যাঁ শালি কই তুরি, কার সাথে লটকালটকি করছেন? শ্রেয়নার লম্বা চুল টেনে ধরে অজ্ঞাত লোকটার থেকে সারিয়ে আনে তাকে। সিনিয়রের শরীরে অন্য পুরুষের ছোঁয়া লেগেছে, ভাবতেই শরীর কাটা দিচ্ছে তার। শ্রেয়না ঝাটকা দিয়ে নিজেকে ছাড়িয়ে নেয়। এরপর তাকায় সামনের লোকটার দিকে, সেদিনকার ছেলেটা, যে কিনা তাকে দেওয়ালের বাড়ি খাওয়া থেকে বাঁচিয়েছিল। তোমার সমস্যাটা কি? আমার বয়ফ্রেন্ড, আমি যা ইচ্ছে করব, তুমি বলার কি? শ্রেয়নার কণ্ঠ ঝাঁঝালো, চোখ গরম করে তাকিয়ে আছে আবরণের দিকে। মীরাব মূর্তির মতো দাঁড়িয়ে আছে। শ্রেয়নায় এখানে এসে তার বয়ফ্রেন্ডের সাথে লুতুপুতু করছে দেখে বোঝাই যায় না মেয়েটার বয়ফ্রেন্ড আছে। আচমকা শ্রেয়নার গাল চেপে ধরে আবরণ, দাঁত চেপে ধমকে বলে ওঠে, বয়ফ্রেন্ড? এক মুহূর্তে বয়ফ্রেন্ড কোত্থেকে ছুটালে আমার কৈতরে? নাটকছো তো খুকুমনি? কি করছো ইডিয়েট, ছাড়ো ওকে। ছেলেটা ছাড়াতে আসে আবরণকে। শ্রেয়না নিষেধ করে হাত দিয়ে, বহু কষ্টে বলে, এগোবেন না, আমি চাই না এই নোংরা লোকের সংস্পর্শে আপনি আসুন। আবরণ ছুঁড়ে ফেলার মতো করে শ্রেয়নাকে ছেড়ে দেয়। নিজেকে ছাড়া পেয়ে দু গালে হাত বোলায় শ্রেয়না।
দ্রুত শ্বাস নিচ্ছে সে। চোখ পাকিয়ে তাকায় আবরণের দিকে। আবরণ এগিয়ে সে দাঁত চেপে বলে, এভাবে তাকাচ্ছিস কেন? চোখ তুলে নেব। তোর ভাইয়ের ভালো। বল, এটাকে কবে জুটিয়েছিস? আর কয়টা কোন কাছে চেপে লুকিয়ে রেখেছিস? আবরণকে ধাক্কা দিয়ে পেছনে ঠেলে দেয়। এক আঙ্গুল উঁচিয়ে বলে, আমার পার্সোনাল ম্যাটার না গলাবেন না। আমরা দুজন দুজনকে আগে থেকেই ভালোবাসি। নিজের চরকায় তেল দাও। আবরণ এক ভ্রু উঁচায়, কোমরে এক হাত ভর দিয়ে বলে, আচ্ছা, কিভাবে আপনাদের প্রেম হলো? আমি শুনি লাভ স্টোরি। তোমাকে কেন বলবো? শ্রেয়ানা, চলে এসো তুমি। এখান থেকে চলে যাওয়াই ভালো হবে। ছেলেটার দিকে তাকায় শ্রেয়না, নরম কণ্ঠে বলে, একটু দাঁড়ান। এই বদ এমনিতেও পিছু ছাড়া লোক না। ভালো ধারণা আমার সম্পর্কে। এখন ছটফট বলুন, কিভাবে দেখা পেলেন এই মাদার চোটটার সাথে? চট করে থাপ্পড় বসায় শ্রেয়না। মীরাব এ পর্যায়ে খানিক এগিয়ে আসে, তাকে দাঁড় করিয়ে দেয় আবরণ। নির্বিকার ভঙ্গিমায় বলে, চোটটাকে আগে কখনো দেখিনি। প্রপোজ কে করেছে? নিশ্চয়ই গাজকরটা। একদিনে এত প্রেম কোথা থেকে আমদানি হলো গো কৈতরি? শ্রেয়নার শরীর যেন রাগে গরম হয়ে আসে। শরীর মৃদু কাঁপছে। ইচ্ছে করছে চড়িয়ে বেয়াদবটার দাঁত ফেলে দিতে। পর মুহূর্তেই নিজেকে শান্ত করে শ্রেয়না। পরিস্থিতি হ্যান্ডেল করতে হবে, না হলে উল্টাপাল্টা কিছু হয়ে যেতে পারে। শোনো আবরণ, আমরা একে অপরকে ভালোবাসি। বিরক্ত করছো কেন তুমি? শান্ত দৃষ্টি নিক্ষেপ করে আবরণ। শ্রেয়নার সুন্দর চোখ জোড়ায় পানি যেন চিকচিক করছে। চোখ বন্ধ করে নীরবে দীর্ঘশ্বাস ফেলে আবরণ। কপালে এক আঙ্গুল চেপে ধরে। পরক্ষণেই শ্রেয়নার কথার তালু গরম হয়ে যায় তার। শান্ত চোখ জোড়ায় জ্বলে ওঠে। হ্যাঁ, শুভ্রই প্রপোজ করেছে আমায় চিঠির মাধ্যমে। আমাদের বাসায় চিঠি পাঠাতেন উনি। সেখান থেকেই দুজন দুজনকে ভালোবেসে ফেলেছি। হয়েছে তোমার, শুনেছো? এবার মুক্তি দাও। কেউ কিছু বুঝে ওঠার আগেই ঝপাং করে শ্রেয়নার পিঠে 3টা কিল বসিয়ে দেয় আবরণ। কান টেনে ধরে বলে, ওরে চুন্নি বলের ছানা, চিঠি আমি দেই লতুপুতু করে সোর সাথে? প্রেম কর হলে আমার সাথে কর। ওই খনকের ওলাদের সাথে ডলাডলি করছিস কেন হারামজাদি? এত তোর পেরোতির শখ? আয়, আজ তোর শখ মেটাই। এরপর শুভর দিকে গরম চোখে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বলে, এতদিন দুধ মাছ দিয়ে বিড়াল পুষছি আমি, তুই শিকার এসেছিস ভুলিয়ে ভুলিয়ে আমার কুতুরকে ছিনে নিতে। আর এই মাথারে তো সাক্ষাৎ ঘষেটে বেগমের ফুলকপি। ব্যাপারটা এমন হয়ে গেল না, আমার বিলে আমাকে বলে মেও। আজ তোর দুধ দাঁত ভাঙবো, চল। আবরণী সেই হৃদয়েশ্বর চিঠিদাতা। বহু কষ্টে রিস্ক নিয়ে শ্রেয়নাকে চিঠি দিত সে। শ্রেজান কিছুই জানে না এ ব্যাপারে। মীরাব সানি ছাড়া কোনো কাকপক্ষীয় জানার কথা না। এই শুভ্র তবে কার থেকে জেনেছে? আবরণ কঠিন দৃষ্টিতে তাকিয়ে আছে শ্রেয়নার দিকে। শুভ্রকে মীরাব সানি ধরে রেখেছে। চোর শালা, তাদের বন্ধুর পাখি ভাগিয়ে নিতে চেয়েছে। এটাকে এমনি এমনি ছাড়া যায় নাকি? 2-4টা চর থাপ্পড়ও লাগিয়েছে দুই বন্ধু। শ্রেয়নার নিজস্ব কোনো অনুভূতি নেই। থম মেরে দাঁড়িয়ে আছে। আবরণের দিকে তাকাচ্ছে না। দৃষ্টি তার নিচু। 2 হাতে শাড়ি শক্ত করে চেপে ধরে আছে। তার মনে কি চলছে? এত শান্ত কেন শ্রেয়না? কোনো রকম প্রতিক্রিয়া দেখাচ্ছে না। তার অভিব্যক্তি কি? শ্রেয়না চুপ থাকলেও আবরণ ঠায় দাঁড়িয়ে থাকতে পারছে না। শ্রেয়নার দিকে তাকিয়ে দাঁত খিচে পূর্বের ভঙ্গিমায় বলে ওঠে, প্রথম দিন কপালে চুমু খেলাম, কতবার হাত ধরেছে। কাল ঠোঁটে চুমু খেলাম, বুকের সাথে জড়িয়ে ধরলাম। তবু চিনতে পারিস না আমার স্পর্শ? তামরা মহিলা, এ কোন সর্বনাশাকে কে চাপড়ে ধরেছিস? শ্রেয়না নিশ্চুপ, ঘন ঘন শ্বাস ফেলছে। বারবার চোখের পলক ঝাপটাচ্ছে। হাত এখনো শক্ত। আর তুই? শুভ্রর দিকে এগিয়ে যায় আবরণ। 2 ঠোঁটের কোণে হাত ঢুকিয়ে দুপাশে ফাঁক করে ধরে। মুখের ভেতর উকি দিয়ে বলে, দেখি কত বড় কলিজা তোর, গলা অবধি উঠে এসছে কিনা। এটাকে ছাড়, সিনিয়র আপুর কাছে যা। দেখ কিভাবে পুতুলের মতো দাঁড়িয়ে আছে। আবরণ শুভ্রকে ছেড়ে দিয়ে শ্রেয়নার দিকে এক পলক তাকায়। দায় সারা ভাবে বলে, ওটা পুতুল লাগছে কোন অ্যাঙ্গেলে? ব্রিটিশ মহিলা জায়গা থেকে প্রেমিক ভেবে জলচুরি শুরু করে। আগে তো পারফিউম শক্তিস, এখন সেটাও মাফ। শ্রেয়না দ্রুত শ্বাস ফেলছে, বুক ওঠানামা করছে। শাড়ির 2 প্রান্ত শক্ত হাতে এখনো ধরে রাখা, দৃষ্টি নিচু। তার ভাবভঙ্গি বোঝা যাচ্ছে না আসলে মেয়েটার মনে কি চলছে। আচমকা চারপাশের লোকজন ছুটোছুটি শুরু করে। সবাই গেটের দিকে ছুটছে। হুড়োহুড়ির আওয়াজে সেদিকে তাকায় সানি, মীরাব আর আবরণ।
আবরণ একবার 4-5টা ভালোভাবে দেখে নিয়ে শ্রেয়নার দিকে তাকায়। মাইকে অ্যানাউন্সমেন্ট শুনতে পায়। আপনারা শান্ত হন, ধীরে সুস্থে বের হয়ে যান, হই হুল্লোড় করে পরিস্থিতি বিগড়ে দিবেন না। আমরা আপনাদের রক্ষা করতেই এসেছি, ভরসা রাখুন। আবরণ নিজের চুল খামচে ধরে, এদিকে সেদিকে হাঁটতে হাঁটতে হিসিয়ে বলে, শকুনের আওলাদ নীরজ জায়েদ, তোমার মাথা আমি ভার্সিটির গেট ভাঙবো। বালের কার্যকলাপ এখানে করতে এসছো। কিরমির করছে আবরণ। গালি ছুটতে পারছে না দেখে আরো বেশি রাগ লাগছে। হাত দুটো অনবরত ঝাঁকাচ্ছে। বিড়বিড় করতে করতে শুভ্রর গালে থাপ্পড় মারে। হুঙ্কার ছেড়ে বলে, চৌরের বাচ্চা, সুরের পতাকার আওলাদ, তোর কোন বাপ তোকে পাঠিয়েছে বল, তাহলে নীরদের হাতে না দিয়ে এখানে তোকে পুঁতে ফেলবো। মুখের বাচ্চা, তোকে আজ আমি কাচ্চা চিবিয়ে খাবো, মাথার পট। শুভ্রর মাথা অরুর উপর ঠেকিয়ে পিঠে উড়াধুরা কিল ঘুষি দিতে থাকে আবরণ। সানি মিরাবও মিস করে না, ইচ্ছে মতো মারতে থাকে। শুভ্রর পিঠ হয়তো বেঁকে গেছে। ওকে ছাড়, না হলে তোর সিনিয়রকে এখনই উপরে পাঠিয়ে দেব। শুভ্রকে মিরাব সানির হাতে ছেড়ে দিয়ে বলে, মারতে থাক, আমি না বলা অবধি থামবে না। ইয়েস বস। আবরণ চুল পেছনের দিকে ঠেলে দিয়ে সামনে তাকায়। শ্রেয়নার কপালের ডান সাইডে বন্দুক তাক করে রেখেছে। এক হাত তার বুকে গলিয়ে কাত চেপে ধরা। আবরণ সেদিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। শ্রেয়না এখনো নির্বাক, তার সম্পূর্ণ দৃষ্টি আবরণের মুখ পানে নিবদ্ধ। একটুও কাঁপছে না সে, বরং টান টান হয়ে দাঁড়িয়ে আছে। মারতে পারলাম না, শুরু থেকে হাত ছড়া, এমনিতেও বন্দুক ঠেকানো যায়। তোর কথা শুনবো আমি হারামজাদা? তোকে ধরলেও লাভ নেই, নীরদ কিছু করবে না। কিন্তু এই মেয়ে, সেজান আলমের হন, তোর আবার প্রেমিকা, ঠিক জায়গায় হাত দিয়েছি। পকেট থেকে ফোন বের করে লোকটার মুখে ছুঁড়ে মারে আবরণ। এতে কিছুটা অপ্রস্তুত হয়ে যায় লোকটা, পিছু ঘুরে নাকে হাত দেয়। আবরণ একটানে শ্রেয়নাকে নিজের কাছে নিয়ে আসে, তারপর তেড়ে যায় লোকটার দিকে। শিম্পাঞ্জির আওলাদ, ঠিক জায়গায় হাত দিয়ে বের করতেছে তোর। লোকটার হাত থেকে বন্দুক কেড়ে নিয়ে তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে আবরণ। নাক থেকে রক্ত পড়ছে, তার ঠোঁট কেটে গেছে। আবরণ তাকে কাবু করে অনায়াসেই হাতে ইচ্ছে মতো লাথি দিতে থাকে। শালা, নে এবার দেখি আর কি দিয়ে ঠিক জায়গায় হাত দিতে পারিস। ইতিমধ্যে মাঠে গোলাগুলি শুরু হয়। প্রত্যেকটা গুলির শব্দে শ্রেয়না কেঁপে কেঁপে ওঠে। আবরণ লোকটাকে ছেড়ে শ্রেয়নার কাছে আসে, এক হাতে আগলে নেয় তাকে। মিরাব আর সানিকে ইশারা করতেই পকেট থেকে দড়ি বের করে মিরাব দাঁত কেলিয়ে বলে, সবকিছুর প্রিপারেশন নিয়েই এসেছি বন্ধু। সানি চোখ কুঁচকে বলে, এটা তো মালা লাগানোর সময় বেশি হয়েছিল। হ্যাঁ চুপ থাক। লোক দুটোকে দড়ি দিয়ে বট গাছের সাথে বেঁধে সেখান থেকে প্রস্থান করে তারা। 2 পা এগোয় তো 4 পা পেছোচ্ছে। শ্রেয়নার সাথে বিধায় সতর্ক থাকতে হচ্ছে। এখানেই থাকা বেটার বলে মনে হচ্ছে, সামনে গেলি তো মরলি। আবরণ দাঁড়ায় মাঠের এক পাশে এক দল, ও পাশে অন্য দল। গায়ে কালো পোশাক, মুখে মুখোশ কালো রঙের। সবাই তো ক্রিমিনাল। পুলিশরা কতক্ষণ এদের সাথে লড়বে? ফাঁসা গেছি, মাইন কাটছি পায়। সানির কথায় মীরাবো সায় জানায়, বাসায় কি আজ যেতে পারবো? আবরণ চট করে তাকায় মীরাব সানির দিকে, গম্ভীর কণ্ঠে বলে, আমার সাথে আয়। বটগাছের পেছনে গিয়ে দাঁড়ায় আবরণ। শ্রেয়নাকে ছেড়ে 4-5টায় নজর বুলায়। মাটিতে পড়ে থাকা ইটের টুকরো তুলে নেয়। এরপর আশপাশটা ভালোভাবে পরোক্ষ করে নিতে থাকে। আমি যেখানে যেখানে ঢিল ছুড়বো তোরও সেখানে ছুড়বে, ওকে? ইয়েস বস। আবরণ 2 হাতে ইটের টুকরো তুলে নিয়ে পরপর মাঠের মধ্যে লাগানো লাইটের ঢিল ছুটতে থাকে। তার সাথে মিরাব সানিও তাল মেলায়। মুহূর্তেই চারপাশের আলো কমে আসে, সেই সাথে গুলির আওয়াজও। পরপর বিভিন্ন জায়গায় ঢিল ছুটতে থাকে তারা। আচমকা 4-5টা অন্ধকারে আচ্ছন্ন হয়ে যায়। সম্পূর্ণ অন্ধকার না হলেও মোটামুটি হয়েছে। তারা 4 জন অনায়াসেই চোখ ফাঁকি দিয়ে পালাতে পারবে। শ্রেয়নার হাত চেপে ধরে ভার্সিটির পেছনের দিকে পা বাড়ায় আবরণ। শ্রেয়নার অপর পাশে মিরাব আর পেছনে সানি, যেন তার কোনোভাবেই আঘাত না লাগে। 4 জন ছেলে মেয়ে পালাচ্ছে, শুট দেম। কারো চিৎকারে মিরাব সেদিকে তাকায়, দাঁত খিচিয়ে গালি ছুটছে আবরণ। শালা, ওরে শালা, আশেপাশে না থেকে নিজের চরকায় তেল দে।
গুলির আওয়াজ হয় কিন্তু তাদের শরীরে লাগে না, মিস হয়ে যাচ্ছে বারবার। আচমকা তাদের সামনে উপস্থিত হয় সৃজন, দ্রুত কণ্ঠে বলে ওঠে, ভার্সিটির পেছনে গাড়ি আছে, জলদি আয়, এখানে থাকা সেফ না। সেখানে তো যাচ্ছে, মাঝখানে বাল ফেলতে চলে এসছে কেন? রাস্তা ছাড়ো। সৃজন উল্টো গুলি ছুটতে থাকে। শ্রেয়না এগোয়, তবে তার দৃষ্টি ভাইয়ের দিকে। আজ কেমন যোদ্ধা হিসেবে সেজে এসেছে সৃজন, গায়ে অফিসিয়াল পোশাক, হাতে বন্দুক, চিলের দৃষ্টিতে শত্রুর দিকে বুলেট ছুটছে। শ্রেয়নার বুকে চিনচিন ব্যথা অনুভূত হয়। মাতারি, এভাবে আমার দিকে তাকালো তো পারেন, দ্রুত দৌড়ান মিয়া। রাস্তায় এসে থামে আবরণ, হাঁটুতে ভর দিয়ে দ্রুত শ্বাস ছাড়ে। সবাই হাঁপিয়ে গেছে। মিরাব সানি ধপ করে গাড়িতে উঠে বসে পড়ে। শ্রেয়না গভীর শ্বাস ফেলে উঠতে গেলে আবরণ তাকে থামায়। চোখাচোখি হয় দুজনের। এবার একটু ভালোবেসে বলে দিন, যদি মারা যায়। শ্রেয়নার ঠোঁটের কোণে মৃদু হাসি ঝুলায়, চুলগুলো হাত খপা করে নেয়। আবরণ তাকিয়ে রয় নির্মিষ। কেমন এক অদ্ভুত সৌন্দর্য যেন এটা। চোখ ধাঁধিয়ে যায় আবরণের। বলুন না। ব্যাকুল কণ্ঠ আবরণের। শ্রেয়না স্বাভাবিক গলায় বলে, কি বলবো? ভালোবাসে। শ্রেয়নার ঠোঁটের হাসি চওড়া হয়, ফিসফিস করে বলে, এই জনমে শ্রেয়না আলমের জবান থেকে ভালোবাসি শব্দটা তোমার জন্য উচ্চারিত হবে না। পরজন্ম বলে কিছুই নেই। দ্যাট মিন্স কখনোই আমার মুখ থেকে এটা শুনতে পারবে না। নিজের মতো গাড়িতে উঠে বসে শ্রেয়না, শক্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে সামনের দিকে। আবরণ কেমন করে যেন হাসে। চলন্ত গাড়িটার দিকে তাকিয়ে থেকে চওড়া গলায় বলে, হয়তো বলেছেন ভালোবাসি, শুনে নিয়েছে, এখন মরেও শান্তি। ঠাস করে কথা থেকে একটা বুলেট উড়ে এসে আবরণের বাহু ভেদ করে বেরিয়ে যায়। শরীর যেন নেতিয়ে আসে আবরণের, ঝিঝি লেগে যায়। এই স্বাদ সে আগেও পেয়েছে, নতুন না। নীরজ জাহিদের দৌলতে বহু আঘাতপ্রাপ্ত হবার সৌভাগ্য হয়েছে তার। বাহু চেপে ধরে আবরণ, বিড়বিড় করে বলে, আরে বল, মরেও শান্তি বলেছে বলে এখনই মরতে চেয়েছে নাকি? আল্লাহ, তুমিও না, সিনিয়রকে তো আমার করে দিচ্ছ না। উল্টাপাল্টা কথা বললে সেটা ঠিকই তৎক্ষণাৎ ফলিয়ে দাও। আবরণের পেছন থেকে আরো দুটো গুলির আওয়াজ হয়। ঘাড় ঘুরায় আবরণ। নীরজ জাহিদ, সেই সাথে ইন্সপেক্টর সিনহা হন্তদন্ত হয়ে ছুটে আসে। আবরণ ফোঁস করে শ্বাস ফেলে, গম্ভীর কণ্ঠে বলে, নীরজ জাহিদ, তোমার পিন্ডি তো আমিই চটকাবো। বাড়ির অপারেশনে এসছো, সবসময় বলির পাঠা আমাকে হতে হয়। এখন ঘরে যদি ক্যাত করে একটা লাথি বসাতে পারতাম। সিনহার চোখ বড় করে তাকায়, দু গালে হাত দিয়ে বলে, তবা তবা আবরণ, স্যার শুনলে শুলে চড়াবে তোমায়। সিনহা এসে ধরে নেয় আবরণকে। ছেলেটার মুখে কিছু আটকায় না। আপনার স্যারকে আমি শুলে চড়াবো, আমাকে কেন টোপ হিসেবে ব্যবহার করে? নিজে গিয়ে বুক বাঁধবে। আসছে আমার বীর পুরুষ। তুমি আমার নামে নামে ছেলে, সেই জন্যই তোমাকে ব্যবহার করি। তোমার জীবনের প্রতি আমার কোনো মায়া নেই। আবরণের ক্ষতস্থানে ইতিমধ্যে কাপড় বেঁধে দেওয়া হয়েছে। গাড়িও চলে এসেছে। অবস্থান এখন অনুকূলে। বিপক্ষের অনেকে পালিয়ে গেছে, আবার অনেক জনকে বন্দী বানানো হয়েছে। তো সেই কথা জনসম্মুখে বলে দিলেই তো আমার উপর কেউ হামলা করতে আসে না। আমার কষ্ট, তাদের সময় আর বুলেট নষ্ট। মাঝখান থেকে অপরাধীদের ধরে পাবলিকের কাছে আপনি ফাটা কেষ্ট। সিনহা হো হো করে হেসে দেয়। পর মুহূর্তেই স্যারের দিকে তাকিয়ে চুপসে যায় সে। আবরণকে গাড়িতে তোলা হয়। সৃজানও চলে এসেছে। ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয় সৃজান। আবরণের কথা বলতে কষ্ট হচ্ছে, তবু টেনে টেনে বলে, এসেছে আরেক মহাপুরুষ, বোনকে ব্যবহার করে আসামি ধরে। আমরা বাচ্চারা আসলে মহা বিপদে পড়েছে, এদের চিপায় আজীবনের মধ্যে ফেসে গেছে। সৃজান ফোঁস করে শ্বাস ছাড়ে নীরজ জাহিদের উদ্দেশ্যে বলে, আপনার ছেলেকে বিয়ে করিয়ে দিন স্যার, যদি একটু ভেয়াপনা কমে আসে। তোর বোনকে বিয়ে করব, বড়টাকে দেবী। সুমতি হয়েছে আমার, তাহলে আমিও সুসভ্য চরিত্র মণ্ডিত হয়ে যাব। রাজি থাকলে এক চাপ, না হলে সাইডে চাপ। শ্রেয়া সোফায় পা গুটিয়ে বসে টিভিতে কার্টুন দেখছে শ্রেয়া। রুহির কথা তার কানে ঢুকছে বলে মনে হচ্ছে না। ধ্যান জ্ঞান সবই টিভির পর্দায়। শ্রেয়া, দরজাটা লক করে দাও। উফ ভাবি, তুমি যেখানে আছো সেখানে চুপ করে বসে থাকো, আমি যাচ্ছি তো বাবা। বিরক্তকর কণ্ঠে উপরোক্ত কথাগুলো বলে উঠে শ্রেয়া। এই ভাবি তাকে একটু বেশি জ্বালায়। একটা কথা কখনোই একবার বলে ক্ষান্ত হয় না, বারবার চিৎকার করে বলতেই থাকবে। শ্রেয়া সোফা ছেড়ে দাঁড়িয়ে যায়, দরজার দিকে এগোবে। তৎক্ষণাৎ দরজা ঠেলে হুড়মুড় করে শ্রেয়না প্রবেশ করে। উদ্ভ্রান্তের ন্যায় দৌড়ে নিজের রুমের দিকে পা বাড়ায়। রুহিও শ্রেয়নার রুমেই ছিল। মূলত ঘর গোছাচ্ছিল সে।
শ্রেয়নাকে দেখে চমকায় রুহি। শ্রেয়না এসে ঝাঁপিয়ে পড়ে রুহির বুকে। খানিকটা দুলে ওঠে রুহি। হাতটা আপনা আপনি শ্রেয়নার মাথায় চলে যায়। বিস্ময়ে ঠোঁট জোড়া ফাঁক হয়ে আসে তার। কি হয়েছে? শ্রেয়না চুপ। রুহি তাকে মুখোমুখি করায় নিজের কিছুটা সরে আসে। পাশে মেয়েটা আবারও লাফ দিবে, অথচ মেন কথাটাই চাপা পড়ে যাবে। বলো বাচ্চা, কি হয়েছে? চোখ মুখ এরকম কেন? আমায় বলবে না? রুহি আদুরের গলায় হিতে বিপরীত প্রতিক্রিয়া হলো। বিছানার চাদর দু হাতে খামচে ধরে ডুকরে উঠে শ্রেয়না। গলা ছেড়ে চিৎকার দিয়ে কাঁদতে থাকে। শ্রেয়া আচমকা বোনের চিৎকারে কেঁপে ওঠে। হতভম্ব নেত্রে তাকিয়ে রয় রুহির মুখ পানে। শ্রেয়নার হঠাৎ চিৎকারে রুহি হকচকিয়ে যায়। শ্রেয়ার মতো সেও হতভম্ব হয়ে বসে থাকে। অবাক কণ্ঠে শুধায়, এই মেয়ে, কাঁদছো কেন? ও ঠকিয়েছে আমায় ভাবি, বিশ্রীভাবে ঠকে গেছি আমি। শরীরের সর্বশক্তি জুগিয়ে চিৎকার করে উঠল শ্রেয়না। গলা যেন ছিঁড়ে যাচ্ছে তার। এতক্ষণ বুকে জমিয়ে রাখা অনুভূতিগুলো ছটফট করতে করতে বাহিরে বের হতে চায়। ভেতরটা তার চুরমার হয়ে যাচ্ছে। মস্তিষ্ক ফাঁকা লাগছে। সে কি আসেনি? দেখা করনি? কন্দনরত স্বরে বলে ওঠে,